মুভির নাম ইমোজি। এটি মুভির দ্বিতীয় পার্ট। দাঁড়ান, প্রথম পার্ট দেখেননি বলে দৌড় দিয়েন না। মুভির কাহিনীটা এমন যে প্রথম পার্ট না দেখলেও কোনো সমস্যা নেই, শুধু এইটুকু জানলেই হবে আদিব প্রার্থনা রিলেশন করে ভালোবাসার ঠেলায় দুজন একই ফ্ল্যাটে থাকতে শুরু করেছিল। আর ছেলে মেয়ে একই ফ্ল্যাটে থাকলে শয়তানে লাড়া দেবে, এটাই বাস্তব। তাই যা শয়তানি হওয়ার সেটাই হচ্ছিল। কিন্তু হঠাৎ প্রার্থনা কেন জানি রহস্যজনকভাবে আদিবকে রেখে অন্য একজনকে বিয়ে করে নিল। ব্যাস, এতটুকুই ছিল প্রথম পর্বের কাহিনী। তো বন্ধুরা, নিউ মুভি এক্সপ্লেন চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো আদিবের ফ্ল্যাটের সামনে দীক্ষা নামে যে মেয়েটি থাকে, সে রাতের বেলা ছাদে ঘুমানোর জন্য উঠে দেখে আদিব মালের বোতল নিয়ে ছাদে উদাস হয়ে বসে আছে। দিশা এসে হাই হ্যালো করে বলে, এভাবে একা একা বসে আছো কেন? আদিব বলে, আমার বন্ধুর আসার কথা ছিল কিন্তু কেউ আসেনি। এটা শুনে দীক্ষা চলে যেতে ধরলে আদিব বলে, প্লিজ আমার সাথে একটু জয়েন হবে। দীক্ষা খুশি হয়ে বসে পড়লে আদিব ড্রিঙ্কস অফার করে। একটু ড্রিঙ্কস করে আদিবকে বলে, তোমার কি হয়েছে, মন খারাপ কেন? আর কয়দিন থেকে তোমার ফ্ল্যাটে প্রার্থনাকে আর আসতে দেখছি না যে? আদিব বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। দীক্ষা অবাক হয়ে বলে, কেন, কি সমস্যা? আদিব বলে, কোনো সমস্যা নেই, আসলে আমাদের রিলেশন শুরুর সময় প্রার্থনাকে শর্ত দিয়েছিল। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় যে আদিব যখন প্রার্থনার সাথে রিলেশন করার জন্য উঠে পড়ে লেগেছিল, তখন প্রার্থনা বললেছিল, তোমার সাথে রিলেশন করতে আমার প্রবলেম নেই, তবে আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না, কারণ আসলে আমার বাবা মায়ের দত্তক নেওয়া সন্তান আমি। তারা আমাকে অনাথ আশ্রম থেকে এনে লালন পালন করে বড় করেছে। সো আমি কখনোই তাদের পছন্দ বা তাদের সিদ্ধান্তের বাইরে যেতে চাই না। তাই তারা আমার জন্য যে পাত্র পছন্দ করবে তাকেই আমি হাসি মুখে বিয়ে করে নিব। আর বলতে গেলে তারা অলরেডি আমার জন্য একটা ছেলেকে পছন্দ করে রেখেছে। সো আমার করার কিছুই নেই। তবে হ্যাঁ, আমিও তোমাকে পছন্দ করি। তুমি যেমন আমার প্রতি ভালোবাসা অনুভব করো, আমিও তেমনটাই অনুভব করি। কিন্তু আমার পরিস্থিতি তো বুঝতে পারছো, তোমাকে ভালোবাসতে পারি, বাট তোমাকে বিয়ে করাটা আমার দ্বারা সম্ভব না। এবার এসব জানার পরও তুমি যদি রিলেশন করতে চাও তো আমার কোনো প্রবলেম নেই। সিন বর্তমানে আসলে দেখি আদিব অস্ত্র বেজার চোখে বলছে, এই ব্রেকআপ যেহেতু আগে থেকে নির্ধারিত ছিল, সো এটা তো মেনে নিতেই হবে, আর সেটারই চেষ্টা করছি। তবে ফিল করতে পারছি ব্রেকআপ জিনিসটা খুব কষ্টের। এরপর আদিব দীক্ষার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, বেশ কয়েকদিন থেকে তোমার বয়ফ্রেন্ড অমরকে কেন জানি তোমার ফ্ল্যাটে দেখছি না, কোনো সমস্যা চলছে? দীক্ষা বলে, আসলে অমর খুব সেলফিশ। যখন ওর প্রেমে পড়েছিলাম তখন এটা বুঝতে পারিনি, কিন্তু যখন দুজন একত্রে থাকা শুরু করলাম তখন ধীরে ধীরে এটা ফিল করতে লাগলাম। সে না আমার কোনো কাজে হেল্প করতো, না আমাদের প্রয়োজনীয় খরচগুলোতে আর্থিক হেল্প করতো। এমনকি রেস্টুরেন্টে খেতে গেলেও বিল সবসময় আমাকে দিতে হতো। এসব অতিষ্ঠ হয়ে আমি অবশেষে যখন তাকে ব্রেকআপের প্রস্তাব দিলাম, সবচেয়ে অবাক করার বিষয় হলো সে চুপচাপ ব্রেকআপ করে চলে গেল। এসব বলতে বলতে দীক্ষা কেঁদে ফেললো। আদিব দীক্ষাকে আরো এক গ্লাস ড্রিঙ্কস অফার করে বলে, কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। বাস, এখান থেকে দীক্ষা ও আদিবের বন্ধুত্বের যাত্রা শুরু হয়ে যায়। তো পরের দিন আদিবের বিল্ডিং এর কাজের খালা এসে সবাইকে বলে, পরশু আমার মেয়ের বিয়ে, তোমাদের সবার দাওয়াত রইল, তোমরা অবশ্যই আসবে। মুকুন্দ বলে, সামনের ফ্ল্যাটে দীক্ষাকে বলেছেন খালা বলে বলেছি, এবং সে যেতেও রাজি হয়েছে। এটা শুনে এরাও সবাই রাজি হয়ে যায়। পরের দিন দেখি এরা সবাই একটা বাসে করে খালার গ্রামের বাড়ির ঠিকানায় এসে নামছে। তো প্রথমে যে নামলো এর নাম তো এন্ডি। এরপর যে মেয়েটি নামলো এর নাম জ্যোতি, এন্ডির গার্লফ্রেন্ড। এরপর মুকুন্দ, এরপর আদিব, আর এরপর দীক্ষা। তো সবাই নেমে পড়ার পর ভেবে পাচ্ছে না যে খালার গ্রামটা কোন দিকে। এমন সময় দেখি একটা মেয়ে ট্রাক্টর চালিয়ে এদিকে তাদেরকে নিতে আসছে, মানে খালাদেরকে নিতে পাঠিয়েছে। তো এরা ট্রাক্টর উঠে গ্রামের দিকে রওনা দেয়। অনেক গ্রাম পথ পাড়ি দিয়ে এরা খালার বাসায় এসে পৌঁছালে দীক্ষা যখন আদিবের কাঁধে হাত রেখে ট্রাক্টর থেকে নামে, তখনই এই প্রথম দীক্ষার প্রতি আদিবের অন্যরকম একটা ফিলিংস জাগে। তো যাই হোক, খালাদেরকে ভিতরে এনে রুম বুঝিয়ে দিলে সবাই তাদের ব্যাগপত্র রেখে যে যার বেডে বিশ্রাম নিতে শুরু করে। এদিকে দীক্ষা ও আদিবকে উপরতলার রুম দেওয়া হয়েছে, তাই দীক্ষা উপরতলায় উঠে পড়ে
তো দীক্ষা কাপড় চেঞ্জ করবে, কিন্তু রুমে আদিবও আছে। তাই সে কিছুটা কচরমচর করছে। ব্যাপারটা বুঝতে পারে আদি বাইরে চলে আসে, মানে ছাদে চলে আসে, কারণ এদের রুমটা ছাদের উপরের রুম। তো যাই হোক, সিন কাট হলে দেখি দীক্ষা সহ সবাই সেজেগুজে রেডি হচ্ছে। আদিব রেডি হয়েছে, দীক্ষার দিকে আসছে। হঠাৎ জ্যোতির সামনে সে বলল, স্কার্ট কি পরে যাচ্ছি, একটু শক্ত করে বেঁধে দাও তো। আদিব তখন জ্যোতির স্কার্ট ঠিক করে দিতে থাকলে দীক্ষা পিছনে ফ্রিটা দেখে জ্বলতে শুরু করে এবং সেও কাপড় ঠিক করে নেওয়ার জন্য ডাকতে থাকে। আদিব তখন জ্যোতিকে দেখি দীক্ষার কাছে আসে। দীক্ষা বলে, এই আলপিনটা লাগিয়ে দাও তো। কারণ আদিব দীক্ষার মনে যা চলছে তা বুঝতে পেরে বেশ খুশি হয়ে যায়। তো বিয়ে শেষ হলে রাতের বেলা দেখি জ্যোতি, দীক্ষা ও আদিব বাইকে করে কোথায় জানি যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা কেবল জ্যোতি জানে, কারণ জ্যোতি জোর করে এদেরকে কোথায় জানি নিয়ে যাচ্ছে। তো একটা ফার্মেসির সামনে আসলে জ্যোতি বাইক থেকে নেমে ফার্মেসি এসে বলে, আঙ্কেল কদম ফুল আছে? কোনো শব্দের বদলে কদম ফুল ইউজ করছি, আপনারা বুঝে নিন। তো আঙ্কেল অবাক হয়ে চেয়ে থাকলে জ্যোতি আরো জোরে জোরে বলে, কদম ফুল আছে? আঙ্কেল ভেবাচাকা খেয়ে বলে, আছে। বলো কোন ব্র্যান্ডের দিব? জ্যোতি তখন দীক্ষাকে বলে, কিরে কোন ব্র্যান্ড ভালো? দীক্ষা বলতে না পারে জ্যোতি বলে, যে কয়টা ব্র্যান্ড আছে সব দেখান। শ্রেয়া নতুন বউকে গিফট করার জন্য এটা কিনতে এসেছে, বাট আঙ্কেলের সাথে দুষ্টামি করার জন্য এমন ভাব করতেছে যেন এরাই ইউজ করবে। আঙ্কেল সবগুলো সামনে রাখলে দীক্ষা বলে, কি সবগুলোই ট্রাই করে দেখবি নাকি? দুটি মেয়ে মজা করে আদিবকে দেখে বলল, এত ক্ষমতা আছে বলে তো মনে হচ্ছে না। এদিকে আদিবকে দেখতে থাকে তাদেরকে, আদিব তো কিছুই বুঝতে পারছে না। জ্যোতি বলে, আঙ্কেল 4 প্যাকেট দিন, মেকআপ হিসেবে এক্সট্রা রাখা উচিত। এই বলে 4 প্যাকেট নিয়ে বাইকে উঠে আসলে আঙ্কেল আদিব বলে, বেস্ট অফ লাক বেটা, সাবধানে বাইক চালিও, হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আদিব তো আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। তো আদিব বিয়ে বাড়িতে ফিরে আসতে দেখে বাড়ির পিছনে সবাই বাংলা মালের আয়োজন করেছে। সেখানে আদিবের 2 বন্ধুও সামিল হয়েছে। আসলে সব গ্রামে বিয়ে অনুষ্ঠানে সব বাংলা খাওয়ার একটা সংস্কৃতি। এদিকে দীক্ষা ও জ্যোতির নতুন বউকে কদম ফুল দিয়ে এসে মুকুন্দ বলে, কিরে কি খাচ্ছিস? মুকুন্দ যেই বলে, খেজুরের রস। ব্যাস, দীক্ষা এক্সাইটেড হয়ে বলে, ওয়াও খেজুরের রস, আমিও খাবো। এই বলে দীক্ষা আঙ্কেলের কাছ থেকে 1 গ্লাস চায়, কিন্তু এখানে তোরা গ্লাস নয়, তালপাতায় করে খাচ্ছে। তাই আঙ্কেল তালপাতায় করে দিল। দীক্ষা এক নিঃশ্বাসে পুরোটা মেরে দিয়ে বলে, ওয়াও অনেক সুন্দর তো, আরো খাবো। ব্যাস, এরপর দেখি দীক্ষা একটু পরপর 1 গ্লাস করে নিচ্ছে আর মেরে দিচ্ছে। তারপর যা হওয়ার তাই, দীক্ষা পুরো টাল্লি হয়ে যায় ও মাতলামি শুরু করে। এটা দেখে আদিব দীক্ষাকে জোর করে শোয়াতে নিয়ে আসলে দীক্ষা আস্তে আস্তে মাতলামি করতে। তো আদিব দীক্ষাকে রুমে নিয়ে এসে শুয়ে দিতে ধরলে দীক্ষা ইশারা করে বলে, তুমি আমার সাথে ঘুমাও না প্লিজ। আদিব বলে, তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। দীক্ষা জিজ্ঞেস করে ধরে বলে, তুমি আমার সাথে ঘুমালে তবে আমি ঘুমাবো, লেই জ্বালা। এদিকে দীক্ষা আদিবকে বসিয়ে নিয়ে বলে, তুমি আমাকে পছন্দ করো তাই না? আদিব দিশে উড়িয়ে দেয়। দীক্ষা বলে, তুমি আমাকে ভালোবাসো তাই না? আদিব কিছু না বলে দীক্ষা বলে, তুমি আমাকে ভালোবাসো, তাহলে বলো না কেন? আদিব বলে, তুমি মাত্রই ব্রেকআপ এর কষ্ট থেকে বেরিয়ে আসতে শুরু করেছো, তাই ভাবলাম এই সময় তোমাকে ডিস্টার্ব না করি। এটা শুনে দীক্ষা বলে, আরে তুমি তো দেখি জেন্টলম্যান, জেন্টলম্যান এটা কিস দাও না। আদিব ভেবাচিয়াকে খেয়ে বলে আবল তাবল বলতে শুরু করে। এই সময় দীক্ষা আদিবের হাত ধরে টেনে কোথায় জানি নিয়ে যেতে থাকে। আদিব তো কিছুই বুঝতে পারছে না, সে শুধু ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। তো দীক্ষা নতুন বউয়ের ঘরে দরজা এসে নক করতে শুরু করলো। আদিব ভয়ে বলে, আরে এই মাঝরাতের বেলায় একটা কার রুমে নক করছো, আর কেন নক করতেছো? এদিকে দীক্ষা লাগাতার নক করতে থাকলে বর খালি গায়ে দরজা খুলে দেয় আর করতে চলে আসে। দীক্ষা বলে, হ্যালো গাইস, কাজে ব্যাঘাত ঘটানোর জন্য সরি, প্লিজ আমাকে কটা কদম ফুল দিতে পারবে? আদিত্য লজ্জায় শেষ। এদিকে বর আর বউ বেবাচেকা খেয়ে যায়। দীক্ষা বলে, 4 প্যাকেট তো দিয়েছি, এতগুলো এক রাতে কি করবে, আমাকে মাত্র 2টা দাও। এটা শুনে নতুন বউ বেবাচেকা খেয়ে চারপাশ টেনে দিলে দীক্ষা খুশিটা জড়িয়ে ধরতে যে ভিতরে যেতে ধরলে আদিব দীক্ষাকে টেনে ধরে বরকে বলে, ভাই দরজা লাগিয়ে দিয়ে কন্টিনিউ করো। এই বলে আদিব দীক্ষাকে নিয়ে গেলে ছেলেটি তার বউকে বলে, চলো আবার সেখান থেকে শুরু করি। এদিকে আদিব দীক্ষাকে বাসার ভিতর নিয়ে আসলে দীক্ষা একটি রুমে এসে থেমে যায়। তারপরে তাদের রোমান্স শুরু হয়ে যায়। তাদের সিন সকালে আসলে দেখি আদিব নিচে
তখন এসে জ্যোতির পাশে বসে গল্প করতে থাকলে দীক্ষা আদা মাতাল অবস্থায় নিচে নেমে এসে এবং সবাইকে হাই হ্যালো করে বলে, আমি তো রাতে নিচেই ছিলাম, কিভাবে উপরে গেলাম মনে করতে পারছি না। এটা শুনে আদি বুঝতে পারে তার মানে কথাতে দীক্ষা যা যা কোনটা করে সব ভুলে গেছে। তো বিকালবেলা সবাই গোসল করতে গেলে দীক্ষাও গোসল করতে থাকে আর আদি দূরে বসে থাকে, শুধু এটাই ভাবতে থাকে কিভাবে সে দীক্ষাকে ভালোবাসার কথাটা জানাবে। তো গোসল শেষে ফেরার সময় আদি দীক্ষাকে বলে, গত রাতে যা ঘটেছে তোমার তা কিছুই কি মনে নেই? সে বলে, না তো, আমি অনুষ্ঠান নাচতেছিলাম, শুধু এতটুকু মনে আছে, এরপর তো আর কিছুই মনে পড়ছে না। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থামলে আদি অনেক সাহস করে ধুম করে বলে ফেলে, আমরা কি বিয়ে করতে পারি? দৃশ্য চমকে গিয়ে বলে, হঠাৎ এই কথা? আদি বলে, হঠাৎ না, একজন জীবন সঙ্গীর অভাব অনেকদিন থেকেই ফিল করছি, আর আমি তোমার সাথে থাকলে অনেক ভালো ফিল করি, এই জন্য প্রস্তাবটা দিলাম। এটা শুনে দীক্ষা বলে, আসলে আমিও তোমাকে অনেক পছন্দ করি, আমিও তোমাকে ভালোবাসি, তবে বিয়ে এই সিদ্ধান্তের জন্য আসলে আমার ভাবার কিছুদিন সময় লাগবে। আদিপ বলে, যতদিন লাগে সময় নাও, তবে প্লিজ উত্তরটা যেন হা হয়। এবার আদিপ একটা সেলফি তুলে আর সিন কাট হয়ে চলে আসে। একদিন পর আমরা দেখি সবাই হায়দ্রাবাদে ফিরছে। তো এভাবে কয়েকটা দিন কেটে যায়, দীক্ষা কোনো সিদ্ধান্তে পৌঁছায় না। একদিন দীক্ষা ধুম করে আদিপকে মেসেজ করে সে ফটোশুটের কাজে বান্দিপুর ন্যাশনাল পার্কে যাবে, 12-15 দিন পর ফিরবে আর ফিরে তার সিদ্ধান্ত জানাবে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়, দীক্ষা আর অনলাইনে আসে না, কারণ দীক্ষা জঙ্গলে থাকার কারণে সেখানে নেটওয়ার্ক প্রবলেম। এদিকে আদিপের তো আর ধৈর্য সইছে না, তাই আদিপ বাইক নিয়ে বান্দিপুর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সেই জঙ্গলে এসে দীক্ষার খোঁজ করলে একজন আদিপকে জঙ্গলের ভিতরে একটা বাড়ির সামনে নিয়ে আসে। দীক্ষা বেরিয়ে এসে আদিপকে দেখে তো সারপ্রাইজ, বলে, তুমি কি করে এলে? আদিপ বলে, খোঁজ করতে চলে এসেছি। তো দীক্ষা আদিপকে রিসিভ করে উপরে নিয়ে আসলে আদিপ বেলকুনিতে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে থাকে। তখন দীক্ষা পাশে এসে দাঁড়ালে বলে, আসলে আমি তোমার উত্তরটা জানার জন্য অপেক্ষা করতে পারছিলাম না, তাই অস্থিরতায় বাধ্য হয়ে চলে আসলাম, প্লিজ বলে দাও ইয়েস নাকি নো। দীক্ষা কোনো জবাব দিতে পারছে না, সে চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এটা থেকে আদিপ অনেক সাহস জুগিয়ে দীক্ষার হাতটা নিজের হাতে রাখে। এরপর পকেট থেকে এঙ্গেজ রিং বের করে বলে, উইল ইউ ম্যারি মি? এবার দীক্ষা আদিপের মুখের দিকে তাকিয়ে আর না বলতে পারে না। সে বলে, তুমি আমার খোঁজে এত দূর এসেছো, তারপর আমি না বলে কি করে? এ বলে দীক্ষা রাজি হয়ে গেলে আদিপ খুশি হয়ে রিংটা পরায়। এরপর আদিপ অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতে সাহায্য গিয়ে দীক্ষাকে জড়িয়ে ধরে। তো এরপর আর কি সিন কাট হয়ে চলে আসে বিয়ের দিনে। দীক্ষা ও আদি দুজনেই বিয়ের সাজে সাজছে। এমন সময় কেউ বলে ওঠে, এই যে মিস্টার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিয়ের জন্য অস্থির হয়েছেন। আদিপ পিছনে ফিরে তাকাতেই দেখে এটা তো তার প্রথম গার্লফ্রেন্ড প্রার্থনা। তো প্রার্থনা দু হাত মিলে এগিয়ে এসে আদিপকে জড়িয়ে ধরে। আদিপ তো অবাক, এদিকে প্রার্থনা আদিপকে যেভাবে জড়িয়ে ধরে আছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রার্থনাও অনেক ইমোশনাল হয়ে গেছে। ওদিকে আদিপও প্রার্থনাকে দেখে ইমোশনাল হয়ে গেছে, কিন্তু জাস্ট ইমোশনাল হওয়া ছাড়া আর কিছুই করার নেই। তো প্রার্থনা রিক্সার রুমে দরজার দিকে এসে বলে, হ্যালো মাই ডিয়ার ফ্ল্যাটমেট। রিক্সা তখন প্রার্থনাকে দেখে অনেক সারপ্রাইজ হয়ে যায়। তো যাই হোক, সিন চলে আসে বিয়ের পিড়িতে। এখানে যে স্বাস্থ্যগুলো হয় সেগুলো আরেকটি দেখবেন, চলুন এগুলি স্কিপ করে রাতের সিনে চলে আসি। রিক্সা আসরের দিকে যাচ্ছে আর জ্যোতি সেটা ভিডিও করতে করতে ব্লগ স্টাইলে বলছে, হাই গাইস। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে একজন বন্যপ্রাণী ফটোগ্রাফার। প্রাণীদের প্রতি তার এতটা ভালোবাসা যে সে কোনো প্রাণীর হত্যা পছন্দ করে না, কিন্তু রাতে ঠিকই বাসরাত বিড়াল মারবে। এই যে থাকে যে ছেলে বসে আসে, সে বিড়াল মারার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। দিশা বলে, আরে আরে এসে ভিডিও করিস না, কিছু বলে ভিডিও তো হয়ে গেছে। এটা আজকেই আপলোড হবে। ভিডিও টাইটেল হবে দেশি কাপল ফার্স্ট নাইট। এটা শুনে দীক্ষা লজ্জায় ধুম করে দরজাটা লাগিয়ে দেয়। এরপর কি হয় জানি না, সিন চলে আসে পরের দিন সকালে এবং একটা গান শুরু হয়ে যায়। আর এই গানের মধ্য দিয়ে এদের দাম্পত্য জীবনের রোমাঞ্চকর দিনগুলি দেখানো হয়। তো এভাবেই এদের সময় হাসি খুশি কাটছিল। বাট সমস্যা হয়ে দাঁড়ায় দীক্ষার ফটোশুটের জবটা। কারণ দীক্ষা ফটোশুট জবের কারণে প্রায় 1-2 মাসের জন্য আদিপকে ছেড়ে দেশ দেশান্তরে চলে যায়। আর জঙ্গলে থাকার কারণে আদিপের সাথে তার কোনো যোগাযোগও থাকে না। যদিও এটা দীক্ষার তেমন সমস্যা হয় না, কারণ এটাই তার পেশা, এটাই তার ড্রিম জব।
বাট আদিব দীক্ষার অভাবে মাসের পর মাস দিনের পর দিন ছটফট করে পার করতে থাকে। এভাবেই একটা বছর পর এদের ম্যারেজ অ্যানিভার্সারি আসলে অ্যানিভার্সারির উপর দীক্ষা 1 মাস ছুটি নিয়ে বাসায় আসে ও এদের রাতগুলো এভাবেই কাটতে থাকে। তো একদিন আদিব অফিসে এসে আমাদের উদ্দেশ্যে বলে, আজকে আমি জার্মানিতে একটা জব অফার পেয়েছি, যার স্যালারি এখান থেকে 4 গুণ, কিন্তু আমার কাছে সব কিছু উঠতে দীক্ষা, আমি দীক্ষাকে ছেড়ে কোথাও যেতে চাই না, তাই অফারটা রিজেক্ট করে দিলাম। পরের দিন দীক্ষা আদিবকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলে আদিব বলে, হঠাৎ কি মনে করে রেস্টুরেন্টে আনলে? দীক্ষা বলে, আগে একটা চুমু দাও তারপর বলছি। আদিব তখন দীক্ষার হাতে একটা চুমু খেয়ে বলে, এবার বলো। দীক্ষা বলে, তখন মোবাইলে একটা মেল চেক করে দেখায় অফিসে বলে, আমি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল থেকে জব অফার পেয়েছি। এটা শুনে আদিব অনেক খুশি হয়ে দীক্ষাকে কংগ্রাচুলেশন জানায়। আফ্রিকার জঙ্গলের ফটোগ্রাফি, তাও আবার ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে হয়ে, ওয়াও, আমি তো এমন একটা স্বপ্ন দেখে আসছিলাম। এসব শুনে আদিব অনেক খুশি হলো, ভিতরে ভিতরে ঠিক তেমন কষ্টে পড়ে যাচ্ছে, কারণ দীক্ষার এই জব করা মানে সে আদিবকে ছেড়ে আফ্রিকাতে চলে যাবে এবং বছরের পর বছর সেখানে থাকবে। তাই আমরা দেখি রাতের বেলা আদিব একা বাইরে বসে থেকে নীরবে কান্না করে। এমন সময় দীক্ষা আসলে আদিব চোখের জল সামনে নেয়। দীক্ষা দুষ্টামি করে আদিবকে জড়িয়ে ধরে ও আদিবের মন খারাপ দেখে বলে, আমি জানি কেন তোমার মন খারাপ, দেখো আমার কিছু করার নেই, আমি ছোটবেলা থেকেই এমন একটা জবের স্বপ্ন দেখে আসছিলাম, তাই এই জবটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আদিব বলে, আরে না, ব্যাপার না, যাও, যোগাযোগ রাখবে আর মাঝে মাঝে আসবে, তাহলে হবে। দীক্ষা বলে, এটাই তো প্রবলেম। আদিব বলে, মানে? দীক্ষা বলে, দেখো, আমি আফ্রিকায় গেলে 4-5 বছর হয়তো আসতে পারবো না, দুর্গম এলাকাতেই থাকতে হবে, তাই যোগাযোগ করা কষ্ট সত্য, এবং আমার কাজটা এমন যে আমি তোমার ব্যাপারে ভাবার সময়ও পাবো না। এদিকে আমি তোমার স্ত্রী, তাই তুমি সর্বতভাবে প্রতিনিয়ত আমাকে মিস করবে, আমাকে ফেরার অপেক্ষায় প্রহর গুনে যাবে, আর ওদিকে এমন ভাবে প্রতিনিয়ত আমাকে নিজেকে অপরাধী মনে হবে, এবং এই অপরাধবোধ নিয়ে আমি কখনোই কাজ করতে পারবো না। আর বলতে গেলে আমি এইভাবে কাজ করতে পছন্দ করি না। আদিব তো বুঝতে পারছি না দীক্ষা আসলে কি বলতে চাচ্ছে। আদিব বলে, তুমি কি বলতে চাচ্ছ? ঠিক বুঝতে পারছি না। দীক্ষা অনেক কষ্ট বলে ওঠে, আমাদের মনে হয় ডিভোর্স নেওয়া উচিত। এটা শুনে সেই দিকে তাকালে দীক্ষা বলে, তোমার প্রতি আমার ভালোবাসা থেকে এটা বলছি, যে ব্যক্তি প্রতিটি মুহূর্তে আমার পথে আছে, তাকে প্রতিটি দিন হতাশ করতে আমার ভীষণ খারাপ লাগবে। তাছাড়া একজন মানুষের তো শারীরিক চাহিদা থাকে, তাই না? আর আমি স্ত্রী থেকে যখন তোমার সেই চাহিদাটা পূরণ করতে পারবো না, সেটা আমাকে আরো কষ্ট দেবে। এই জন্যই বলছি, চলো ডিভোর্স নিয়ে ফেলি এবং দুজনে খ্রিস্টান ছেড়ে নতুন জীবন শুরু করি। এসব শুনে আদিব কাঁদছিল, বাট নিজেকে সামনে নিয়ে দীক্ষাকে জড়িয়ে ধরে মনে মনে বলে, যদিও আমার প্রচুর কষ্ট হচ্ছে, বাট এটাও বুঝতে পারছি দীক্ষা যা বলছে তা যৌক্তিক। শুধু সমস্যা হলো আমার কাছে কেরিয়ার চেয়ে সুখী দাম্পত্য জীবন বেশি গুরুত্বপূর্ণ, আর দীক্ষার কাছে সুখী দাম্পত্য জীবনের চেয়ে বরং কেরিয়ারটা বেশি গুরুত্বপূর্ণ। ব্যাস, সিন কাট হয়ে যায়। আমরা পরের দিন চলে আসি উকিলের সামনে। যারা মুভির প্রথম পার্ট দেখেছেন তারা দেখেছিলেন যে দীক্ষা ও আদিব ডিভোর্স নিচ্ছে, তখন এটা ভেবে পাচ্ছি না যে আদিবের গার্লফ্রেন্ড প্রার্থনা, তাহলে দীক্ষার বিয়ে করলো কেন, আর ডিভোর্সই বা কেন করলো? তো নেন, এবার তো সব ক্লিয়ার হয়ে গেল। তো আদিব ডিভোর্স পেপারে সিগনেচার করতে গেলে কষ্টে আদিবটা যেন ফেটে আসে, বাট কিছু তো করার নেই। তাই আদিব সিগনেচারটা করে কলমটা দীক্ষাকে দেয়। দীক্ষার সেম অবস্থা, সে অনেক কষ্টে সিগনেচারটা করে ইমোশনাল হয়ে আদিবকে জড়িয়ে ধরে, বাট আদিব নিজের ইমোশনাল কন্ট্রোল করতে দীক্ষাকে সরিয়ে দেয়। তো ডিভোর্স শেষ হলো, দুজনে বের হয়। তো দীক্ষা তো এটা ভেবে ডিভোর্স নিচ্ছিল যে দুজনের মাঝে স্বামী স্ত্রী সম্পর্ক না থাকলে দুজনকে ইজিতে ভুলে যাবে, সহজে ভুলে যাবে এবং নর্মাল লাইফে ফিরবে। কিন্তু আমাদের যুক্তি দিয়ে নেওয়ার সিদ্ধান্তগুলো কি আমাদের ইমোশনগুলোকে এখন আটকাতে পারে? এই যে দীক্ষা চলে যাওয়ার কয়েক মাস হওয়ার পরও দীক্ষা তো এখন আদিব এর বউ না, তারপর আজও কি আদিব দীক্ষাকে বলতে পারেনি? এখন প্রশ্ন, আচ্ছা, যে দীক্ষা ভালো থাকার জন্য, ভালোভাবে কাজ ফোকাস করার জন্য একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ঠান্ডা মাথায় শেষ করে ফেললো, সে এখন কতটা হ্যাপি আছে? সে পিছটান ভুলে ক্যারিয়ারে কতটা ইমপ্রুভ করেছে? তো এটা দেখানোর জন্য সিন আফ্রিকার গহীন জঙ্গলে আসলে দেখি দীক্ষা উদাস হয়ে বনের দিকে চেয়ে থাকে, আপন মনে বলছে, আমি আদিবকে খুব সহজেই বলেছিলাম সম্পর্ক শেষ করে দিলে পিছুটান শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা একদম আলাদা। যে জবটা পাওয়ার জন্য আমি এত এক্সাইটেড ফিল করেছিলাম,
সেই জবে যোগদানের পর আর সেই এক্সাইটমেন্টটা আর নেই, তবে পিছু টানার ভালোবাসার ফিলিংসটা আদৌ টিকে রয়ে গেছে। এখন এই কাজে এক্সাইটেড খুঁজে পাই না ঠিকই, কিন্তু আজও আদিবের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবলে মুহূর্তের মাঝে এক্সাইটেড চলে আসে। সে আমার সোজাচ্ছে, সে আমার সাথে যোগাযোগ করেনি। আমি আদিকে কত সহজেই না অতীত বলে মুখ করতে বলেছিলাম, কিন্তু আজ ফিল করতে পারছি এটা কতটা কষ্টদায়ক। আমার মন প্রতিনিয়ত আশা করে আদিব ফোন করে বলুক দেশে ফিরে আসো, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবলে সেটা সম্ভব না। সত্যি বলতে যৌক্তিকভাবে নেওয়া সিদ্ধান্ত কিছু সময় আমাদেরকে যৌক্তিকের মারপেঁচে আটকে ফেলে। আজ বুঝতে পারছি জীবনের সব সিদ্ধান্ত যুক্তি দিয়ে নিতে নেই। কিছু ক্ষেত্রে কিছু মন কি চায় সেটাই গুরুত্ব দিতে হয়, নয়তো আমাদের জীবনটা গুরুত্বহীন হয়ে ওঠে। আর এই মূল্যবান মেসেজের মাধ্যমে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আসলে আজকাল মানুষ যত বেশি শিক্ষিত হচ্ছে, ডিভোর্সের হার এবং রিলেশনের ব্রেকআপের হার তত বাড়ছে। কারণ মানুষ যত শিক্ষিত হচ্ছে তত প্র্যাকটিক্যাল হচ্ছে, আর মানুষ তত প্র্যাকটিক্যাল ভাবছে। এটা সম্পর্কে ইতিটা যত সহজ হবে। এখন প্রশ্ন হলো, সম্পর্কে ইতি ঘটে কিন্তু কারোর প্রতি ইমোশনের কি ইতি ঘটে? যদি ইমোশনের ইতি ঘটতো তাহলে তো দিন দিন পরকীয়া বেড়ে যাচ্ছে। বিয়ের পরেও মানুষ আবার আগের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে পরকীয়া জড়িয়ে যাচ্ছে কেন? যাই হোক, এটা তো ছিল আমার মতামত। আপনার মতামতের সাথে আমার মতামত নাও মিলতে পারে, আর এই জন্য সরি। যদি পারেন এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, আপনারা লাইক দিতে হয়তো প্রবলেম নেই, বাট সমস্যা হলো আপনার লাইক দেওয়ার কথা মনে থাকে না, তাই মনে করিয়ে দিলাম। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই। আর সবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন শুরু করেছি, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন।